আরে কোচিনে পরে কথা কমু, পরে কথা কমু। রেবতী স্যার আপনি কিদারি লাইভ দিয়ে রাখছি তো, লাইভ দেশ না স্যার পেয়ে যাবেন তো। সকল মিডিয়া বন্ধুদের নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনে আমি স্বাগত জানাই। আপনারা অবহিত আছেন গত 29 আগস্ট, 28 এবং 29 আগস্ট দুদিনের ত্রিপুরা সফরে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির মাননীয় রাষ্ট্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা মহোদয়, এবং 29 তারিখ খুলনায় ওনার একটি জনসভা ছিল। সেই জনসভাকে ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে আমাদের বক্তব্য রাখার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক সম্মেলনে মাননীয় সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় এমডিসি এবং প্রবক্তা ভারতীয় জনতা পার্টির মাননীয় বিমল চাকমা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বেগম মহোদয়। আমি প্রথমেই সম্বোধন করার জন্য মাননীয় সাংসদ তথা রাজ্য সহসভাপতি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে অনুরোধ করব এই বিষয়ে বিস্তারিত বলার জন্য। ক্যামেরা ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে উপস্থিত আমাদের এনডিসি চাকমা মহোদয় এবং আমাদের আপনারা যারা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং গণেশ পুজো উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের গত 29 তারিখ সর্বভারতীয় আমাদের সভাপতি জেপি নাড্ডাজি একটা জনসভা আমরা এডিসি সদর দপ্তর আমাদের কুমলুকে আমরা আয়োজন করেছি। আমাদের সেখানে টার্গেট ছিল বিভিন্ন সাব ডিভিশনকে দেওয়া, কোথাও 100, 150, কোথাও 1000, 1500, দূরবর্তী মহকুমাগুলিকে আমরা কম দিয়েছি। কাঞ্চনপুরের মতো জায়গায় আমাদের সংগঠন বেশ শক্তিশালী, তারপরেও আমরা সেখান থেকে মাত্র 120 জনের আমরা কোটা দিয়েছিলাম। উত্তর ত্রিপুরা থেকে 800 সামথিং, অনুভূতি থেকে 1000 একটু বেশি, ধলাই জেলা থেকে এরকম যেমন আমবাসা 500 টার্গেট, গন্ডাছড়া রায়গঞ্জ যেটা 600 টার্গেট, কিন্তু সেখান থেকেও পরে 1300 লোক এসে 104 টাকা দিয়ে এরকম। গোমতী জেলায় আমাদের টার্গেট ছিল 4000 প্রথমে, পরবর্তীকালে আমাদের কার্যকর্তারা সবাই বললো যে এত কম কোটা, আমরা আরো বেশি আসতে চাই। সেইভাবে তাদেরকে আরো কোটা বাড়ানো হয় এবং প্রায় 7500 লোক। এইভাবে সারা ত্রিপুরা রাজ্য থেকে 27000 সামথিং আমাদের রিজার্ভ ছিল, যেটা আমরা টার্গেট করেছিলাম কম ধরে। আমাদের কাছে যতটুকু হিসাব 30,000 এর উপরে লোক আমাদের বিভিন্ন মন্ডল সাব ডিভিশন থেকে আমাদের বহুলোকের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল সকাল 7টা, 8টা, 9টা, বিভিন্ন সময় দূরবর্তী এলাকা থেকে 6টা, 7টা বা 8টার মধ্যে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, সবাই অবগত আছে, কিছু কিছু মহল থেকে আমাদের সেই অনুষ্ঠানকে
বানচাল করার জন্য নানা ধরনের চক্রান্ত করা হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি কয়েকটা জায়গায় অতর্কিত শান্তিপূর্ণভাবে মিছিলে যোগদানের জন্য গাড়িতে করে আসছিলেন আমাদের কার্যকর্তারা, অতর্কিতে অস্ত্র শস্ত্র নিয়ে বিভিন্ন লাঠি বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় অতর্কিতে হামলা চালানো হয় এবং আমাদের মহিলা সহ অনেক বয়স্ক অনেক লোক আহত হয়। এই খবর বিশেষ করে আমরা তাকার জেলা, যে তাকার জেলার উপর দিয়ে আমাদের গোমতী জেলা, সাউথ ত্রিপুরা জেলা এবং আমাদের সিপাহী জেলা সহ কয়েকটা জেলার লোক আসার কথা ছিল এবং আসছিল ওই রাস্তা দিয়ে। অতর্কিতে তাদের উপরে আক্রমণ করা হয়। কিছুটা সময় হলেও তারা বাধাপ্রাপ্ত হয়। ফলে আমাদের জেপি নাড্ডাজি একটা মাছের মধ্যে আমাদের মানে সভাস্থলে যাওয়ার কথা ছিল। ওই সময় কিছুক্ষণ আটকে যাওয়ার পরে তাদের আসতে দেরি হয়, একটা পয়েন্ট। অন্যদিকে আমরা দেখেছি মুগিয়া কামিতে দুইটা গাড়ির উপরে আক্রমণ করা হয়। এইভাবে মোহনপুরে হয়েছে বিভিন্ন জায়গায়। তো তারপরে একটু গাড়িগুলির যে গতি এটা বাধাপ্রাপ্ত হয় এবং যে সময় আসার কথা মাঠের মধ্যে সভাস্থলে তারা একটু দেরিতে সেখানে জিরানিয়ায় এসে পড়ে। অন্যদিকে আমরা দেখেছি একটা পাশে যেহেতু নাড্ডাজি যাওয়ার কথা, পুলিশের তরফ থেকেও একটা সময় পুরো রাস্তাকে একটু বিএনপি যাওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার জন্য আটকে দেওয়া হয়। ফলে হাইওয়েতে অনেক গাড়ি জমে যায়, বিভিন্ন মালের যে লরিজগুলি, ট্রাক গাড়িগুলি এবং অনেক যাত্রীবাহী অনেক বাস অন্যান্য গাড়ি, আমাদের কার্যকর্তারা যে গাড়ি নিয়ে আসছিল সেই গাড়িগুলি আটকে পড়ে। এইভাবে আমাদের রেল স্টেশনে আটকে পড়ে। কারণ রেল স্টেশন জিরানিয়া থেকে আমাদের কুমুলুকে লোক আনার জন্য আমাদের 7-8টা বাস আমরা ঠিক করে রেখেছিলাম, আরো 10টা ছোট গাড়ি আমাদের ঠিক করা ছিল। অর্থাৎ উত্তর পরবর্তী এবং ধলাই জেলার কয়েকটা মন্ডল থেকে ট্রেনে আসার কথা, তাদেরকে ওই জিরানিয়া রেল স্টেশন থেকে আনার জন্য এই বাসগুলি গাড়িগুলি ঠিক ছিল। ওই গাড়িগুলিও আটকে যায়। তারপরেও অনেক মানে আমাদের কর্মীরা পায়ে হেঁটে আমাদের সভাস্থলে যায়। অন্যদিকে আরেকটা অসুবিধা আমরা লক্ষ্য করেছিলাম, সেটা ছিল প্রচন্ড রৌদ্রের কারণে অনেক লোক মানে এদিকে ওদিকে এক জায়গায় তারা বসতে পারেনি। কারণ 11টা থেকে লোক আসতে শুরু করেছিল, 12টা, 1টা, 2টা অবধি তারা অপেক্ষা করছিলেন আমাদের নাড্ডাজির জন্য। তার মধ্যে আমাদের ভাষণ শুরু হয় এবং নাড্ডাজি প্রায় 2টার সময় সেখানে পৌঁছায়। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে আমরা যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে আমাদের এই যে জনসভায় আসার সময় আমাদের ত্রিপুরা যে মধ্যা আছে দল, রাজনৈতিক দল, তারা যেভাবে বর্বরতা দেখিয়েছে, আমরা দেখেছি আমাদের পুলিশিয়া ইতিমধ্যেই এই শব্দগুলি ব্যবহার করার ইচ্ছে নেই, তারপরে করতে হচ্ছে আমাদের তালিবানি কায়দায় যেটা আমরা বলি। এটা মানে মনুষ্য সমাজের কোনো কাজ হতে পারে না। যেভাবে বর্বরতা তারা দেখিয়েছে তালিবানি কায়দায়, আজকে আমি নিজেও তেলিয়ামোড়া, আসারামবাড়ি কয়েকটা জায়গায় আমি সফর করেছি। উত্তর মহারানী এলাকায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়েছিলেন এরকম 7-8 জনের সঙ্গে আমি আমাদের রামপদ জমাতিয়া মাননীয় মন্ত্রী, আমাদের জনজাতি মোর্চা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা, এমডিসি বিবেকানন্দ রিয়া, আমরা এই এলাকাগুলি আমরা পরিদর্শন করি এবং আমাদের যারা আক্রান্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি। পুলিশ অফিসাররা ছিলেন সেখানে, আমরা তাদেরকেও বলেছি, খোঁজখবর নিয়েছি, কতজন অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্ত আপনাদের সামনে আমি একটা তথ্য দিতে চাই। ওই সবাই যারা এসেছিলেন তাদের মধ্যে 55 জন
55 টোটাল ইনজিউর্ড হওয়ার পরে, তাদের হাতে আক্রান্ত হওয়ার পরে হসপিটালাইজড হয়। কিছু আমাদের বিশ্রামগঞ্জের হসপিটালে, জিরানিয়া কাছাকাছি যেখানে আক্রান্ত হয়েছিল তার প্রথমে নিয়ে যাওয়া হয়, তারপরে সিরিয়াস যারা আরো ভালো চিকিৎসার জন্য সেখান থেকে জিবিতে পাঠানো হয়। টোটাল 55 আমাদের হাতে। এর মধ্যে 7 জন খুব সিরিয়াস। আমাদের অনেক কার্যকর্তা, আমাদের মন্ত্রীরাও গেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও গেছেন, আমাদের রাজ্যমন্ত্রী গেছেন এবং আমাদের অনেক নেতৃত্ব জীবিতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গতকাল থেকে তারা দেখে আসছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা সাহায্য করছি বিভিন্নভাবে। আমার কথা হচ্ছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা রাজনৈতিক দল যারা আমার বেশি করে সংবিধানের কথা বলে, মাঝে মধ্যে আমি তো দেখি আমাকে সংবিধানের কপি দিয়ে আমাকে সংবিধানের পাঠ দেওয়ার চেষ্টা করি। তিনি আবার একদিন আগে সাংবাদিকদের দেখে বা অনলাইনের মাধ্যমে যেভাবে হোক তিনি একটা নাটক করেছিলেন, আমি বলবো নাটক। বললেন জেপি নাড্ডাজি ওয়েলকাম, স্বাগত। অন্যদিকে ওনার কি বাইরে আমি জানি না, মাঝে মধ্যে দেখি ওয়ারিয়ার। আমরা শুনেছি এটা রাজ আমলে এই শব্দগুলো শুনি, গণতান্ত্রিক যুগে ওয়ারিয়ার শব্দ অর্থহীন, কিন্তু তিনি সবটাই রাজতন্ত্রের যুগের সেই আমলের শব্দগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ওয়ারিয়ার কারা আপনারা আমার থেকে আরো ভালো বুঝবেন। তো ওয়ারিয়ারদেরকে তিনি তাহলে কি এই কাজটাই করতে বলেছিলেন? একদিকে অনুরোধ করেন ওয়েলকাম, কথা বলতে চায়, সাংবিধানিক সুরাহা আমাদের দরকার, সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল সলিউশন, এই শব্দগুলি। আর অন্যদিকে এই যে কাজটা, এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। এটা আমরা নিন্দা জানাই, তীব্রভাবে নিন্দা জানাই। দুঃখের কথা, উনি অনেক কিছু কথা বলেন, কিন্তু তারপরের দিন এত ঘটনা হয়ে যাওয়ার পরে একবারের জন্য তিনি নিজেদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। আমি আজকেও যে জায়গায় গিয়েছি উত্তর মহারানী এলাকায়, আমি জিজ্ঞেস করেছি আমাদের কার্যকর্তাদের, দুপুরে আক্রান্ত হওয়ার পরে রাতের বেলায় এবং আজকে যারা হসপিটাল থেকে ফিরে বাড়িতে গেছে তাদেরকে আজকে অনেক জায়গায় আবার হুমকি দেওয়া হচ্ছে, রাতে দেখা হবে, ঘর পোড়ানো হবে, এই পাড়ায় থাকতে পারবে না। তারা কি বলতে চায়? আমরা বিজেপি, আমরা শান্তি এবং উন্নয়ন বিশ্বাস করি। তাদের মতো এরকম অহিংসা কার্যকলাপ আমরা বিশ্বাস করি না। তার জন্য আমাদের কার্যকর্তাদেরকে আমরা বলেছি, আমরা যারাই সেখানে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি আপনারা একতাবদ্ধভাবে পাড়ার সকলে আপনারা কথা বলুন। এমনকি আমি বলেছি যে যারা আইপিপি এবং যারা এই যে মহান নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলুন। কারণ আমি শুনেছি মহারানী এলাকায় এইসব যারা করছে তারা কিন্তু বাইরে থেকে ভিউ করছে। কেউ খোয়াই এলাকা থেকে, কেউ আশরাফাড়ি এলাকা থেকে, তেলাপড়া ওই সব এলাকায় বা আমাদের মুগিয়াগামী এলাকায় এরকম সন্ত্রাস করার জন্য তারা প্রয়াস চালাচ্ছে। আমি বলেছি আমাদের কার্যকর্তাদেরকে যে আপনারা হিংসায় যাবেন না, সংঘর্ষে যাবেন না, পুলিশকে খবর দেবেন। সব জায়গায় আমরা বলেছি এবং আমাদের কাছে খবর এসেছে, সব জায়গায় পুলিশকেও বলা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে। পুলিশ কোথাও বাড়ি করে তাদেরকে খোঁজার জন্য কয়েকবার গেছে, কিন্তু তারা পলাতক সময়। বিভিন্ন জায়গায় পুলিশ সক্রিয় আছে। আমরা পুলিশকে আমাদের যে সমস্ত জায়গায় এই ঘটনা ঘটেছে বা আরো করার চেষ্টা হচ্ছে সেখানে আমরা বলেছি যে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য। কাজে আমরা এই ঘটনার তীব্র নিন্দার সাথে সাথে আমরা আহ্বান রাখতে চাই আমাদের কর্মীদের এবং ত্রিপুরাবাসী সবাইকে যে শান্তির পরিবেশ বজায় রাখুন।
আমরা মানুষের সাথে আমরা কাজ করছি এবং আমরা যে কথা আমরা 18 আগে বলেছিলাম, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলার আমাদের মানসিকতা। তো কাজে যাতে হিংসায় কেউ তাদের পাতানো ফাঁদে কেউ যেন পা না দেয়, আমরা শান্তি এবং উন্নয়নে বিশ্বাস করি। এ কথা আমাদের কার্যকর্তার উদ্দেশ্যে এবং আপনাদের মাধ্যমে আজকে একটা বার্তা, সেটাই আমরা দিতে চাই যে হিংসা দ্বারা কোনো উন্নতি, কোনো খাঁচা কখনো সম্ভব না। আমরা দেখেছি, আমি যে লোকটার সঙ্গে আজকে আমাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, একজন মহিলা বলছিলেন পরিচিত, কিন্তু একটা বড় রড দিয়ে তার বুকের মধ্যে মারার চেষ্টা করেছে। ফলে একজন পুরুষ লোক সেখানে হাতটা বাড়ার মধ্যে তার হাতের মধ্যে লেগেছে, না হলে মহিলা হয়তো জায়গাতে শেষ হতো। একজন ভদ্রলোকের চোখের মধ্যে পুরো চোখ আহত হয়। পুরুষ মহিলা কাউকে তারা বাদ দেয়। তো এরকম বর্বরতা, এরকম তালিবানি কায়দায় আমরা কখনো দেখিনি। এর মধ্যে কয়েকটা নাম এসছে যারা একটা সময় সিপিএম এর চেয়ারম্যান ছিল, নেতা ছিল, আজকে তারাই আবার ওই মাথা দিয়েও তারা নেতৃত্ব দিচ্ছে, এরকম খবর আমাদের কাছে এসছে। আমরা তো বরাবর বলে থাকি লাল মাথা। আসলে এই মাথা, লাল মাথা সম্পূর্ণভাবে কন্ট্রোল আমাদের প্রদ্যুৎ বাবুর হাতে নিয়ে। আমি শুনেছি তাদের মধ্যেও, দলের মধ্যে নানা কলহ চলছে, এইগুলিকে, এই যে দুর্বলতা যে দিক, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা এই যে হিংসায় তারা নেমে এসেছে। কাজে আমাদের দলের তরফ থেকে আমরা তার প্রতিবাদ এবং যদি হয়ে থাকে তাহলে তো শক্তি প্রয়োগ করার কি দরকার ছিল? আমাদের গাড়ি যেগুলো আসছিল, আমি তো বলেছি হিসাব, আমাদের কাছে গাড়ির হিসাব আছে। গন্ডাছড়া থেকে 104টা গাড়ি এসছে, 1300 একটা গাড়ি নষ্ট হয়ে ফিরে যায়, মানে 104টার মধ্যে 103টা তো আমাদের এখানে এসেছিল। কিন্তু কোথাও কোথাও কি হয়েছে, সভা ঠিক সময়, মানে সভাস্থলে তারা আসতে পারেনি। ফলে আমাদের সভা প্রায় শেষের পথেও তারা অনেকে আসছিল। তখন আমি দেখেছি কয়েকটা গাড়ি, আমি যখন চলে আসার জন্য ওইখান থেকে, আমি গেটের মধ্যে ছিলাম, তখনও গাড়ি আসছিল। এটা কোনোভাবে ফ্লপটা আমাদের টার্গেটই ছিল 27,000 সামথিং, আমরা যেভাবে আমরা হিসাব করেছিলাম 30,000 প্লাস। কাঞ্চনপুর থেকে আমি তো বললাম 120 জন, 3টা বাস এসছে আমাদের, 40 জন করে 120 জন। কিন্তু আমাদের আজকে মন্ডল সভাপতি এখনো আছেন আমাদের বাকি কার্যালয়ে, তিনি একটা কাজে আমাদের আগরতলায় আছেন, মন্ডল সভাপতি কার্যালয়ে। একটু আগে আমার সঙ্গে কথা হয়েছে, উনি হিসাব দিয়েছেন 3টা বাস আসার পরও আমাদের কিছু কার্যকর্তা যাদের নিজস্ব গাড়ি আছে, তারাও 3 জন 4 জন করে তারা এসেছে, আরো 2-3টা গাড়ি বেশি আসছে, অর্থাৎ আগের থেকে বেশি। আমি তো বললাম শুরুতে যে আমরা ওই যে কিছু পুলিশ বিএনপি রাস্তার জন্য আটকে দেওয়া এবং কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ঠিক সময় তারা আসতে পারেনি, আর একসঙ্গে তারা মাঠে ঢুকতে পারেনি। কেননা মাঠের মধ্যে আমাদের প্রচন্ড ভিড়ের কারণে অনেকে সাইডে, রাস্তায়, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার জন্য আমরা একত্রে বসাতে পারিনি। এবং শেষে আমাদের মধ্যেও আমরা আলোচনা করেছি আমাদের উপরে কিছু একটা দেওয়ার ইয়ে, কিন্তু বড় ভাগ হওয়ার কারণে উপরে শেড দেওয়া, কিছু মানে কাপড় দিয়ে ছায়া দেওয়ারও ব্যবস্থা সেরকম হয়নি। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন পরপর 2টা দিন আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো অনেকটা তার কারণে আমাদের সেই একটা অসুবিধা হয়েছিল। কিন্তু মানুষ আমাদের টার্গেট অনুসারে সব জায়গা থেকে, এর মধ্যে শুধু একটা জায়গা থেকে আমি আপনাদের সুবিধার্থে আমি বলতে পারি, কমলপুরে তার একদিন আগে একটা ড্রাইভারের ঘটনাকে কেন্দ্র করে তারা 3টা জায়গায় রাস্তা আটকে রেখেছিল। আমাদের গাড়িগুলি রেডি ছিল, 11টা পর্যন্ত কমলপুর
আমবাসের রাস্তা বন্ধ ছিল, তারপরে খোয়াই রাস্তা বন্ধ ছিল, বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে রেখেছিল ওই ঘটনাকে কেন্দ্র করে। এটা আমাদের সঙ্গে কোনো ইয়ে নেই, অন্য আরেকটা ঘটনা ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু উদ্দেশ্য আমাদের এই যে জনসভাকে ব্যাহত করা, একটু বাধা দেওয়া, এটা তাদের দিয়েছিল। তো কাজে সব দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে আমাদের সভা সফল এবং মানুষ আমাদের জনসভায় এসেছিল। শুধু একত্রে বসানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা, সেটা আমরাও পাচ্ছি। আচ্ছা, জনসভা কিন্তু ভাইরাল হয়ে গেছে, রাস্তা যেহেতু আপনারা প্রশাসন দায়িত্বে রয়েছেন, ব্যবস্থা করা হয়েছে। আমি তো বললাম সেটা পুলিশ সব জায়গায় অ্যাক্টিভ আছে, পুলিশ অনেক বাড়িতে কয়েকবারও গেছেন। আমি আজকেও করেছেন, কিন্তু মুখিয়াকামীকে দ্বিতীয়বারের ঘটনা হয়নি। আজকে আমি যেহেতু আমি গিয়েছিলাম, তো আমি খবর দেওয়ার পরে তাদের সঙ্গে কথা বলার পরে ওনারা অনেক বাড়িতে 2 বারও গেছেন, 3 বারও, কিন্তু তারা এখন বলা করে। তো পুলিশ তাদেরকে আমাকে কথা দিয়েছে, তাদেরকে ছাড়বে না, যেখানে পাওয়া যাবে সেখানে ধরা হবে, হয়তো একটা সময়। চিহ্নিত করা হয়েছে অবশ্যই আমরা নাম সবকিছু দিয়ে ডিটেলস দিয়ে আমরা এফআইআর করেছি সব জায়গায়। কিছু কিছু লোক হয়তো বা 100 জনের মধ্যে আমরা একজনকে চিনতে পারিনি, কিন্তু তাদের যে নেতৃত্ব, যারা নেতৃত্ব দিয়েছিল সেই আক্রমণে, তাদের নাম দিয়ে আমরা তাদের সাথে আরো 2 জন বা 3 জন ছিল বা 10 জন ছিল, এরকম আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি। বিরোধীবাবু, আমার 3টে প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, আপনি বললেন যে বেশ কিছু প্রাক্তন সিপিআই এর নেতৃত্ব যারা এখন মথাতে যোগ দিয়েছেন তাদেরও দেখা গেছিল সেদিন। তো আপনারা প্রায় লাল কথা বলেন, এই ঘটনার পেছনেও কি লাল ছিল? 1। 2, বলেছেন যে এই র্যালি আপনাদের মধ্যে সাকসেসফুল, লোক এসেছিল, সময় মতো বুঝতে পারেন, কতজন লোক আসলে আসতে পেরেছে? 3, আপনারা অভিযোগ করেছেন বলছেন, কটা অভিযোগ এখন অব্দি করা হয়েছে, কজনের বিরুদ্ধে মোট কাজ সারা হচ্ছে? আচ্ছা, এটা সাথে আমি একটা অ্যাড করছি, একটু স্পেসিফিক জায়গা উল্লেখ করে দেবেন। সিপিএম সেট প্রাক্তন সেট এবং তারা কোন কোন জায়গায় আছে? প্রথম আপনার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। লাল মাথায় কারণে আপনারা যদি একটু খবর নিয়ে যদি দেখেন, প্রায় সমস্ত জায়গায় পুরো ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে এই মথা বিভিন্ন কমিটি করেছে, এবং ভিলেজ কাউন্সিল যেহেতু এখন 1 বছর ধরে আমাদের ইয়ে নেই, সেখানে তারা একটা নিজস্ব একটা কমিটি করেছে বেআইনিভাবে যেটা। তো সেই সমস্ত জায়গায় নেতৃত্ব আমরা কিন্তু সিপিএম এর কোনো প্রাক্তন চেয়ারম্যান, কোনো নেতৃত্ব তাদেরকে দেবে, এবং তারাই কিন্তু মানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব যেহেতু দিচ্ছে। তো ওই যে আক্রমণ হোক, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন যে সিদ্ধান্ত ইয়ে করার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে তারাই নেতৃত্ব দিচ্ছে। ফলে একসময় সিপিএম করা যারা একটু দুষ্ট বুদ্ধি সম্পন্ন, তারা এখন কথাতে গিয়ে সেই বুদ্ধি তারা তৈরি করছে। তার জন্য আমরা একটা সময় লাল যেহেতু ছিল, এখন আমার মাথার নাম দিয়েছি, তার জন্য আমরা নাম দিয়েছি লাল মাথা। এটা একদম সত্য। আমি হয়তো সব জায়গায় আমি নাম দিতে পারবো না, কিন্তু 1-2টা ঘটনা আমরা যদি তথ্য আমার কাছে এই মুহূর্তে আমি নাম দিতে পারবো না, কারণ তথ্য আমি এনে দিচ্ছি। কারণ যে জায়গায় আমরা অ্যাটেন্ড করেছি সেখানে আছে এরকম অনেক। তো এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা, মাঠের মধ্যে কতজন ছিল এটা না আপনি হিসাব করতে পারবেন, না আমি হিসাব করতে পারবো। আমি তো দাবি করে বলছি যে আমাদের মাঠেও অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল, কিন্তু আমি এটাও তো বলছি যে রোদ্রের কারণে 1 ঘন্টা বসবে, 2 ঘন্টা বসবে। আমি মিডিয়াতে আমি বারবার ফলো করছিলাম, আমাদের জেপি নাড্ডাজি ওনার ভাষণে বলেছেন যে আমি আর সময় নিতে চাই না, এখানে যারা মিডিয়া আছেন আপনারা খুব কষ্টে দাঁড়িয়েছেন। উনি সেই কথা কেন বলেছেন? কারণ যারা আমাদের সামনে ছিল, আমরা তো একটা স্টেজে ছিলাম, কিছু তো আমরা রোদ্রের হাত থেকে আমরা আমাদের উপরে ছায়া দিয়েছিল, কিন্তু আমাদের ছিল না। তো সাধারণ মানুষ আপনি ভাবুন, যদি কোনো ব্যক্তি 12টা থেকেও যদি সেখানে চেয়ার ছিল বসতে শুরু করে, উনি 2টার সময় গিয়েছেন, 2 ঘন্টা বসা। তো কাজে সেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে,
খুব বুদ্ধি করে তারা ষড়যন্ত্র করে। অনেক ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন আমরা বিজনেস করতে চাই, কারণ আমাদের জনজাতিরা এমনিতেই গরিব, সেখানে লতা পাতা দিয়ে বাস করে নিয়ে তো ব্যবসা বাণিজ্য করে। আর চিপসের দোকান, পানের দোকান, ওই দিন তারা মুখ বেঁধেছিল এই আশায় কি যে আগামীকাল জনসভা হবে, আমাদের জিনিসপত্র আমরা বিক্রি করতে পারবো, আমাদের কিছু ইনকাম হবে, বাড়তি ইনকাম। জলের বোতল আমরা পাইনি, আমরা যে জল নিয়ে গেছি আমাদের জিরা নিয়েও গাড়ি আটকে যাওয়ায় আমরা পরবর্তীকালে জল আপনাদেরকেও আমরা ব্যবস্থা করতে পারি। যে জল নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে, আমাদের গাড়ি থেকে নামিয়ে আমরা জল খেয়েছি। আপনি কি বলতে চাইছেন যে বাজার বন্ধটাও কি একটা বিশাল এটাও চক্রান্ত, এটা চক্রান্ত। কিন্তু জনগণ বুঝতে পেরেছে এটা কাদের স্বার্থে করেছে, মানুষের স্বার্থে তারা করেনি, মত তাদের স্বার্থে করেছে। আর এটা দিয়ে তো বিজেপিকে রোখা যায়নি, তার জন্য আমি বললাম আমাদের টার্গেট অনুসারে লোক গেছে, আরো বেশি গেছে, কিন্তু ওই রোগের প্রচন্ড রোগের কারণে মাঠে হয়তো বা আমরা 3 ঘন্টা বসাতে পারিনি। এটা তো আমিও স্বীকার করছি, আমরা স্বীকার করছি। নাট্যজি জনসভার শেষ হবার পর কি আরো অনেক লোক এসছেন? আরো এসেছিল অনেক ইয়ে। তো এটাই বলবো যে যেটা আপনি বলেন 3টা প্রশ্নের উত্তর বোধহয় আমি বাকি আছে দাদা। কোনটা লাস্টটা? কটা কেস কজনের বিরুদ্ধে? কটা কেস সেটা তথ্য সব জায়গাতেই দেওয়া হয়েছে। যেমন আমি তো বললাম আমাদের টাকার জলে আটকানো হয়েছিল, যে যে মন্ডলের লোকেরা আক্রান্ত হয়েছে সেই সেই মন্ডলে ওই কারা কারা করেছিল তাদের বিরুদ্ধে সব জায়গায় করা হয়েছে। জাস্ট একটু হিসাবটা আমাদের নেওয়ার ইয়ে আছে, তো সবটাই দিতে পারি, একটু যদি আপনারা সময় দেন আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা ইয়ে। আর আপনার হ্যাঁ ওইটাই যেগুলির নাম দিয়ে আমরা এফআইআর করেছি সেটা তো আছে, কপিও আছে আমাদের। আমরা বিভিন্ন মডেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছি, কিছু কিছু আমাদের হার্ড কপিও আছে, আমরা 1-2টা তো দিতে পারি। যেমন মঙ্গল দেববর্মা সিনহা, উনি নেতৃত্ব দিয়ে এনএসএল এর আমাদের কর্মীদেরকে তিনি যেটা এফআইআর করেছেন আমার কাছেও আছে, হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু বের করে দিতে হবে আপনাদেরকে। এখানে আমি দেখেছি আছে আমার কাছে, আমি দেখাতে পারি আপনাদেরকে। এরকম লেডিদের কাছে আছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন আমরা করেছি। আমি নিজেও আজকে সকাল থেকে আমি বাইরে ছিলাম, তবুও আপনাদেরকে কথা দিয়েছি বলে আমি এই সময় আমি আসতে পেরেছি, চেষ্টা করেছি আসা। আমি কিন্তু 6টায় এখানে হাজির হয়েছি আপনাদেরকে রিসিভ করে। মানে এই জনসভাকে বানচাল করার যে কৌশল নেওয়া হয়েছিল বলছেন, তার পেছনে কোথাও এই লাল মাথারও হাত ছিল প্রাক্তন সিপিআইএম লোকেদের। অবশ্যই অবশ্যই বর্তমানে যারা সিপিআইএম আছে তাদেরও কি হাত ছিল? যারা লাল মাথা হিসেবে এখন পরিচিত আমি তাদেরকে বেশি ইঙ্গিত করছি, কারণ সিপিএম এর এরকম সরাসরি আমার হাতে অন্তত নেই, কিন্তু লাল মাথা তার সঙ্গে জড়িত, এটা আমি একদম মানে দাবি করতে পারি। আমি আরেকটা আপনাদের কথা আমি বলতে চাই যে উদ্দেশ্যে আমরা এডিসিতে আমরা ওনার সভা আমরা করেছি। দেখুন জনজাতিদের এডিসি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরাও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি দিল্লিতে চলে যায়, আমাদের নেতৃত্বের সাথে দেখা করার জন্য 3 দিন 4 দিন 5 দিন দিল্লিতে পড়ে থাকে। তো আমরা ভাবলাম তাহলে আমাদের নেতৃত্বকে আমরা সেই সদর দপ্তরে আমরা হাজির করি। এক তো তারা রাস্তাঘাট দেখবেন, উন্নয়ন দেখবেন, সমস্যা দেখবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, শুনবেন। আর বিএনপি নেতৃত্বরা দেখা করেছে, কথা বলেছে। তাহলে যেখানে আমরা দিল্লিতে গিয়ে দেখা করতে পারি না, আমরা পার্টির তরফ থেকে আমাদের সর্বাত্মক সভাপতিকে এনে দিলাম মানুষের মাঝে, যাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের দুঃখ দুর্দশার সমস্যা দাবি শুনতে পারেন এবং সমস্যার সমাধানের জন্য তিনি সরকারের সঙ্গে যাতে কথা বলতে পারেন। একটা দলের সর্বভারতীয় নেতৃত্ব, ওনার সঙ্গে প্রধানমন্ত্রী কথা হবে, যেহেতু আমাদের দলের প্রধানমন্ত্রী, আমাদের দল শাসন ক্ষমতায়, তাহলে ওনার নিশ্চয়ই সেখানে ভূমিকা আছে। তো আমরা তো এই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু তারা দরজা বন্ধ করে বাইরে খাওয়া ঢুকতে দিল না, তো কি করা? তাতে কার ক্ষতি হলো? জনজাতিদেরই তো ক্ষতি হলো। আমাদের উনি তো বলেছেন যে আমাদের যে জনজাতিদের সম্মান অধিকারের জন্য এখানকার আঞ্চলিক দলগুলি যে কথা বলে, তারা শুধু কথাই বলে। আমরা তো কাজ করে দেখেছি। আজকে দ্রৌপদী মুর্মুর মতো মানুষ, ব্যক্তিকে, মহিলা, পিছিয়ে পড়া সমাজ থেকে আজকে রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রপতি। কখনো কেউ ভেবেছিল? আচ্ছা,
আপনি গতকাল মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন যারা আক্রান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী নাম উল্লেখ করেননি যারা আক্রমণ করেছে। আপনি বলছেন ঠিক না, কিসের ভিত্তিতে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে আচ্ছা দেখুন, মুখ্যমন্ত্রী তো আপনারা আমারও সবাই, আমরা রাজনৈতিক দল হিসেবে বলছি এখন। এবং গতদিন তিনি সঙ্গে সঙ্গে গিয়েছিলেন সিএম, ডেপুটি সিএম, ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা মন্ত্রী হিসেবে তারা গেছেন। হয়তো তাড়াহুড়োর মধ্যে কে মেরেছে কি মেরেছে এটা তো পুলিশের সঙ্গে কথা বলতে হবে, আমাদের কর্মীদের সঙ্গে কথা বলতে হবে। আমরা সমস্ত কিছু তথ্য নিয়ে কনফার্ম হয়ে একদম নিশ্চিত হয়ে আজকে আপনাদের কাছে। আচ্ছা, আরেকটা বিষয়, যারা আক্রান্ত হয়েছেন, যারা মার খেয়েছেন, ওদের একটা বরাবরের অভিযোগ যে পুলিশকে জানানোর পরও পুলিশ ওদের নিরাপত্তা দেয়নি বা এগিয়ে আসে। এখন পুলিশেরও মানে এই অভিযোগ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কি? দেখুন, এখন আমরা দুজন, আমি এবং আপনি মিলে যদি পিছিয়ে যেতে থাকি রাস্তায়, আমি হঠাৎ করে যদি আক্রমণাত্মক হন, আমার কিছু করার আছে? কারণ আমরা তো শান্তি প্রিয়, আমরা এসব মানি না। এখন অতর্কিতে যদি হঠাৎ এসে আপনার উপরে আক্রমণ করতে শুরু করে, আপনি কোন পুলিশকে খবর দেবেন? বা পুলিশ কি তাৎক্ষণিক মুহূর্তে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে সেখানে মুঙ্গের-কামিশি জাতীয় সড়কে হঠাৎ করে যাওয়ার আরো তো সময় লাগবে। আমরা এটা বলি অনেক সময় যে পুলিশ যদি কোথাও, এবং আমাদের চোখের সামনে প্রমাণ হয়েছে, ইচ্ছে করলে 10 মিনিটের মধ্যে যাওয়া যায়, এরকম ক্ষেত্রে একটা ক্ষেত্রে হয়তো অভিযোগ উঠতে পারে। কিন্তু গতকাল যে সমস্ত জায়গায় পুলিশ ছিল সেখানে তো এরকম আমাদের অভিযোগ নেই। আপনাদের ইডিসিতে যিনি বিরোধী দলনেতা ছিলেন, আজকে থেকে বেশ কিছুদিন আগে তিনি শিক্ষাবস্থায় যোগদান করার সময় আপনি যে কথা বলছিলেন যে বিজেপি সবার উন্নয়ন, উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা শুধুমাত্র স্লোগানেই রয়েছে, কিন্তু হয়েছে সব মন্ত্রীদের বিকাশ, সব নেতা মন্ত্রীদের বিকাশ। একেবারে ডাইরেক্ট কথা শিক্ষাবস্থায় এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যদি কিছু করে থাকি তাহলে সাধারণ মানুষের জন্যই আমরা করেছি। ভ্যাকসিন তো আমরা সবাই পেয়েছি, শুধু মন্ত্রী পাইনি। ভ্যাকসিন যে এই কথা বলেছে সেও পেয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কি আমরা বলেছি যে আমরা শুধু নেতা মন্ত্রী পেয়েছি? না, বিরোধীরা বলেছিল ভ্যাকসিন নিও না, কারণ এই ভ্যাকসিনের কোনো গ্যারান্টি নেই। নরেন্দ্র মোদী কেন ভ্যাকসিন নেননি, রাষ্ট্রপতি কেন দেয় না, একটা সময় বলেছিল। আর পরবর্তীকালে চুরি করে চুরি চাপি সবাই নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা তো একদিনের মধ্যে 47,000 ঘর আমরা দিই, সেটা কি নেতা মন্ত্রীরা পায়? সেটা তো নিশ্চয়ই 2011 সালে আমাদের সেন্সাসে যেগুলো যে ব্যক্তি পরিবার গরিব বলে সেখানে লিস্টের মধ্যে এসে তাদেরকে আমরা দিয়েছি, ঠিক আছে না? 8টা জাতীয় সড়ক সবার জন্য তো, সব জেলাকে জুড়ে দেওয়া, সব আমার রাজ্যের সমস্ত এলাকা যাতে তার বেনিফিট পায়। আমরা একরকম বিদ্যালয় করছি, ওই যারা বলে তার ছেলে সেখানে পড়াশোনা করবে, মেয়ে পড়াশোনা করবে। তো এতে শুধু নেতা মন্ত্রী কি আছে? হয়তো বা প্রোটোকল অনুসারে একটা সিকিউরিটি গাড়ি পাবে, একজন মন্ত্রী তো সেই সিপিএম আমলে পাবে। এখন কোনো এমডিসিও যদি ইএম হয়ে যায়, সেও তো একটা মিনিমাম কিছু তো পাবে। তাহলে আমরা তো বলতে পারি এডিসি যে কথা বলেছিল তারা ট্রান্সপারেন্সি অনেক কিছু, হ্যাঁ আজকে কি দেখছি? টেন্ডার নেই, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নেই, চাকরি হয়ে যায়। তাদেরই বেকার ছেলেরা দরবার করতে হয় রাস্তা বসাতে গিয়ে। জনজাতি তো এই বেকাররা। স্কুলে একটা স্কুল মাত্র এডিসি পরিচালিত। আমরা তো দেখেছি কত মহিলা মানে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, 20,000 টাকা দিয়েও অ্যাডমিশন পায় না। মহিলাকে আমি নিজে বলতে দেখলাম যে আমি এই আশা করিনি, আমি তাদেরকে ভোট দিয়েছিলাম। স্কুলে যে অ্যাডমিশনের নিয়ম ওটা সরকারের নিয়মে হবে, কিন্তু সেখানে টাকা দিয়ে ভর্তি করানো হয়, সেটা তো দেখতে হবে না আমাদের। তো শুধু কথাই বললে তো হবে না, অভিযোগ করলে তো হবে না। নেতা মন্ত্রীদের ভাই, নেতা আর মন্ত্রী কতজন? তাহলে যে বলে সেও তো নেতা, আর মন্ত্রী মাত্র 12 জন আমাদের।
এর বেশি মানে যিনি এই কথাটা বলছেন তিনি আপনাদের দলেরই ছিলেন এবং আপনাদের দলেরই বিরোধী দলনেতা ছিলেন। যতদিন আমাদের চলে ছিল সব কিছু পেয়েছিলেন বলেনি তো। এবং এই উনি যে চলে গেলেন 2023-এর আগে এইভাবে এখন মানে বিরোধী দলনেতা চলে যাওয়াই পাহাড়ে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে? সমুদ্র থেকে আপনি যদি এক লিটারের কোনো বালতি দিয়ে জল ধরবে না সমুদ্রে দেখুন, আমাদের একটা সময় কার্যকর্তা হিসেবে কাজ করেছি, আমরা পুরানো কার্যকর্তাদেরকে সম্মান দিয়েছি, সেখানে ওই ব্যক্তিও ছিল, আমরা এনডিসি করেছি, আলোচনা করে অনেক কিছু দিয়েছি। তারপরে যদি আরো কিছু পেতে চায়, টাকার লোভে ক্ষমতার লোভে কেউ যদি চলে যায়, আমরা যা বোঝানোর বুঝিয়েছি, তার মধ্যে যদি সৎ বুদ্ধি না আসে কিছু করার নেই, দেখা যাবে রাজনীতিতে। আগে কি টের পেয়েছিলেন বিষয়টা? কি বলে? দেওয়ার বিষয়টা কি টের পেয়েছিলেন? আমরা যেদিন খবর পেয়েছি সেই দিনও আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। যতটা আমি বুঝি, আমি সবটা বলতে চাই না, নিশ্চয়ই সেখানে লাভ লাভের বিষয় আছে। আমি তো বললাম ক্ষমতা এবং কিছু লোভে যদি চলে যায়, আমি তার জন্য বললাম যে সমুদ্র থেকে 1 লিটার জল তুলে গেলেও সমুদ্র থাকে। নিশ্চয়ই, কারণ আমাদের সাংগঠনিক বিষয়ে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছে। 2023 যে নির্বাচন আরো 5-6 মাস, আমাদের পার্টি সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা, কি কর্মসূচি আমাদের নেওয়া, মানুষের জন্য আরো কিভাবে কাজ করা, নিশ্চয়ই এগুলি তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন। যেমন তেমনি উনি বিভিন্ন মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গেও তিনি মত বিনিময় করেছেন, সেখানে আমাদের সাধারণ মানুষও লাভবান হয়েছে। এবং এই যে জনসভার মাধ্যমে আমরা যে বার্তা দেওয়া সেটা আমরা দিয়েছি, এবং অন্য দল যেভাবে তাদের হিংসার বার্তা মানুষ বুঝতে পেরেছে যে তারা হিংসা ছাড়া কিছু আর বুঝে না, উন্নয়ন তো করতে পারবে না, তারা জানে। তার জন্যই আমরা যে উন্নয়নের জন্য ভাবছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে একদম আমাদের গ্রামে নিয়ে আমরা আসছি, সেটাতে তারা আতঙ্কিত, তার জন্যই বাধা দেওয়া। আমরা সকল পুরোপুরি